আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলগুলো। এ সময় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ইসরায়েল গোটা একটা দেশকে নির্মূল করার পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনে প্রতিনিয়ত হামলা করে এই গণহত্যা চালাচ্ছে বলেও উল্লেখ করেন বক্তারা। আজকে পুরো পৃথিবীতে একজন সকল মোড়লরা চুরি পড়ে আছে। আজকে কেউ কথা বলছে না সাম্রাজ্যবাদী ইসরায়েলের বিরুদ্ধে। আমরা বলেছি ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব, কোন ইসরায়েলি পণ্য আমরা কেউ ক্রয় করব না। কিন্তু পণ্য বয়কট করার নামে আবার এই যে আপনি যেভাবে বাটা সহ বিভিন্ন কোম্পানিতে যে হামলা আক্রমণ করছেন, মব সন্ত্রাস যেভাবে আজকে জেগে উঠছে, এটাকে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতায় আরও 29 জন নিহত হয়েছে। অঞ্চলটি অবরোধ করে রাখায় চরম আকারে পৌঁছেছে খাদ্য সংকট, পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, নারী সহ সাধারণ মানুষ। এ অবস্থায় মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে একের পর এক ফিলিস্তিনের নাম। ফিলিস্তিনে মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে এবং বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। আর কত রক্ত প্রয়োজন বিশ্ববাসীর? মৃত্যুর এই মিছিলে আর কত লাশ যুক্ত হলে শান্ত হবে মানবিকতার কথা শুনিয়ে আসা বিশ্ব মোড়লরা? কতটা বা কবর খোঁড়া হলেই এক হবে মুসলিম বিশ্ব? সবকিছুর মাত্রায় যেন অতিক্রম করে ফেলেছে রক্তপিপাসু ইসরায়েল। রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরাও। ইসরায়েলি অস্ত্রের কাছে এই শিশুরা ঝরে পড়ছে একের পর এক লাশ হয়ে। আর সন্তানহারা মায়েদের আহাজারি যেন পৌঁছাচ্ছে না সুশীল বিশ্ববাসীর কাছে। শুধু অত্যাধুনিক অস্ত্রের ব্যবহারই নয়, অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। নিরুদ্দেশ যাত্রায় ছুটে চলেছে নিরীহ ফিলিস্তিনবাসী। জাতিসংঘ জানিয়েছে বর্তমানে সেখানে 60,000-এর বেশি শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। বাস্তুচ্যুত মানুষের জন্য পানি সরবরাহের ঘাটতি সম্পর্কেও সতর্কতা উচ্চারণ করেছে সংস্থাটি। খাবার ও জ্বালানির রসদ দ্রুত ফুরিয়ে এসেছে। এমন পরিস্থিতিতে OCH এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক গাজায় গুরুত্বপূর্ণ পণ্য ও সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ক্রসিংগুলো পুনরায় চালুর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মানবিক সহায়তাকারীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এ বিষয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন বলেও জানান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় ইসরায়েলি বাহিনী গত 23 মার্চ গাজার দক্ষিণে 15 জন জরুরি কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে। ভিডিওটি উদ্ধার করা হয় নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোন থেকে, যেটি গণকবরে পাওয়া গিয়েছিল। রাকিব হাসান, RTV। বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম চঞ্চল বলেন, 28 জাতিগোষ্ঠীর অংশগ্রহণে শোভাযাত্রা আনন্দময় হবে। নাম পরিবর্তে ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বাঙালির বর্ষবরণের অন্যতম আয়োজন, জাতির ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হিসেবে চারুকলার মঙ্গল শোভাযাত্রা 2016 সালে ইউনেস্কোর স্বীকৃতি পায়। সম্প্রতি মঙ্গল শব্দটি নিয়ে বিতর্ক ওঠায় এর নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে সংবাদ সম্মেলনে ডিন আজহারুল ইসলাম চঞ্চল জানান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। পরিবর্তন বলছি না, আমি বলছি আমরা
পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রাকে। কিছু ধর্মভিত্তিক দলের চাপে নাম পরিবর্তন হয়নি বলে দাবি করেন চারুকলার ডিন। তার মতে সকল শ্রেণী পেশার মানুষের কথা চিন্তা করেই নতুন নামকরণ করা হয়। একটা ফেসিবাদী শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে চর্চায় নিয়ে এসেছে, এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের। তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, এবার বর্ষবরণ আয়োজনে সম্প্রতি ঐক্যের ডাক ও স্বৈরাচার বিরোধী বিশেষত্ব থাকবে। ইউনেস্কোর ক্ষেত্রে তিনটি মূল কথা বলা আছে। একটি হচ্ছে কালচারাল ডাইভার্সিটি, আরেকটি কথা বলা হচ্ছে ডায়ালগ, দ্বিতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে ভিজিবিলিটি অফ ইন্টেঞ্জিবল কালচারাল হেরিটেজ। এবার এই তিনটি বিষয় আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করছি। পহেলা বৈশাখ সকাল 9টা থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হবে। মোটিভ হিসেবে থাকবে ফেসিবাদের মুখাকৃতি, ইলিশ, পালকি, ঘোড়া, বাঘসহ বিভিন্ন মুখোশ ও চিত্রাবলী। এবার 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ থাকবে উৎসবে। আয়োজন শেষ করতে হবে বিকেল 5টার মধ্যে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পহেলা বৈশাখকে ঘিরে বাড়তি চাহিদায় চড়া ইলিশের বাজার। সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় প্রতিটি সবজির দাম, তবে কমেছে ব্রয়লার মুরগি ও গরুর মাংসের দর। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন, ক্রেতা বিক্রেতার বাড়তি সমাগম বাজারে। সামনে বৈশাখ, এজন্য ক্রেতাদের বাড়তি নজর ইলিশে। যদিও বৈশাখ নিয়ে ইলিশের কোনো রেওয়াজ নেই বাংলা সংস্কৃতিতে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ও বাড়তি চাহিদায় দাম বেড়েছে ইলিশের। কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2000-এর মধ্যে। 1 কেজি 100-200 গ্রাম বিক্রি করতে 2000 টাকা, এগুলা 600-700 গ্রাম 1400 টাকা কেজি বিক্রি। পয়লা বৈশাখের জন্য এই বাজার বাড়া নাকি? আগে তো যে মাছ 1400 টাকা কেজি যাচ্ছে ও মাছ 1000-1100 টাকা কেজি ছিল কয়েকদিন আগে। ঐতিহ্য মনে করে পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতেই হবে, এটি মানতে নারাজ অনেকেই। পয়লা বৈশাখ ইলিশ এগুলা কোনো কিছু একদম ফিক্স করে ফেলানো আমার মতে যে এটা ঠিক না। রমজানে সবজির দাম নাগালের মধ্যে থাকলেও সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দামই বেড়েছে। সাজনা হলো 100 টাকা, লতি হলো 60 টাকা, পটল হলো 70-60 বেশি, আমরা টমেটো 40, করলা আপনার ভেন্ডি হলো 60 টাকা, করলা হলো 80 টাকা। তবে কেজিতে 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। কমতির দিকে গরুর মাংসের দামও। বর্তমানে মুরগির দাম ঈদের থেকে এখন মুরগির দাম একটু কম আছে। পাকিস্তানি সোনালিটা বিক্রি করতে 270 থেকে 280। আগের বাড়তি দামে চালের বাজার স্থিতিশীল থাকলেও কমার সম্ভাবনা জানিয়েছে ব্যবসায়ীরা। 88 থেকে 90 টাকা আর 28টা হলো 60 থেকে 62 টাকা কোয়ালিটি বুঝে বিক্রি হচ্ছে। আর নাজির চাল হলো 80, সব চালে কোয়ালিটি বুঝে 76, 72, 75 এরকম কোয়ালিটি বুঝে বিক্রি হচ্ছে। গেল রমজান মাসের মতো পণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে বাজারের নজরদারি বাড়ানোর দাবি ভোক্তাদের। জিএম মাহমুদ, RTV, ঢাকা। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যা বন্ধে রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। দর্শক, এই মুহূর্তে বায়তুল মোকাররম মসজিদের সামনে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রফিক, ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররম এলাকায় কি কি কর্মসূচি রয়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফিলিস্তিন ইস্যুতে বায়তুল মোকাররম মসজিদে এখন বিক্ষোভ কর্মসূচি করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাকর্মীরা। জুমার নামাজ শেষ করে তারা আসলে ব্যানার ফেস্টুন নিয়ে মসজিদের উত্তর গেটে তারা দাঁড়িয়ে গেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের পতাকা সম্বলিত ব্যানার ফেস্টুন তারা বারে বারে তারা দাবি করছেন ফিলিস্তিনে যে ইসরায়েলি বর্বরতা চলছে সেই বর্বরতা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে যেন বিশ্বের মুসলিম নেতারা যেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তারা এ ব্যাপারে স্লোগান দিচ্ছেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এখানে একটি বিক্ষোভ কর্মসূচি হবে, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে, মিছিলের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে আমরা জেনেছিলাম যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ফয়জুল করিমের থাকার কথা ছিল। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বক্তব্য রাখবেন ফিলিস্তিন ইস্যুতে। আপনি নিশ্চয়ই জানেন যে গেল কয়েকদিন ধরেই কিন্তু রাজধানী সারা দেশেই কিন্তু এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
নানা ধরনের কর্মসূচি তারা পালন করছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে বাইতুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কিছুক্ষণ পরেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সব মিলিয়ে এখানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু উপস্থিত, যেহেতু জুমার নামাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে কিন্তু আমরা সারসিনা দরবার শরীফের যারা অনুসারী রয়েছেন তাদেরকেও আমরা এখানে দেখেছি। এখন বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এরপরে বাইতুল মোকাররমের সামনের এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সুজানা। ধন্যবাদ। প্রতিবাদে বিক্ষোভের বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরেক সহকর্মী মিজানুর রহমান মিজান। মিজান, বিক্ষোভ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, আমি এই মুহূর্তে জায়গাটির নাম হচ্ছে বোয়ালমারি বাঁশপোসাই। কিন্তু এখানে কয়েকটি জামায়াতের লোক, প্রায় 4 থেকে 5টি মসজিদের জামায়াতের লোক, তারা জামায়াতের নামাজ অলরেডি তারা আদায় করেছেন এবং নামাজের পরেই কিন্তু এখানে প্রায় সহস্রাধিক, এক কথায় যে হাজারো লোক কিন্তু আজকে জামায়াতের লোক তারা জামায়াতের নামাজ অলরেডি তারা আদায় করেছেন এবং নামাজের পরেই কিন্তু এখানে প্রায় সহস্রাধিক, এক কথায় যে হাজারো লোক কিন্তু আজকে এই ফিলিস্তিনের পক্ষে তারা কিন্তু একটি এই আন্দোলন এবং র্যালি করবে এবং ফিলিস্তিনের যে নৃশংস হত্যা এবং তাদের যে হামলা থেকে যেন বিশ্ববাসী কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। পাশাপাশি তাদের হচ্ছে হামলা যেন দ্রুত বন্ধ করা হয় এবং বিশ্ব নেতাদেরকে তারা জানিয়েছেন এই হামলা যেন যাতে করা না হয়, সে কারণে কিন্তু বিশ্ব মুসলিম ফুঁসে উঠেছে। আমরা এখানকার একজনের সঙ্গে একটু কথা বলতে চাইবো, আমরা জানতে চাইবো যে আপনারা কতজন মানুষ আসলে বোয়ালমারি বাঁশপোসাই আহলে হাদিস তরুণ সংঘের মাধ্যমে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমরা এই যাবত জানতে পারছি, পত্রপত্রিকায় খবর পাচ্ছি, এ যাবত 45,000 মতো মুসলিম ভাই, নর নারী, শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এই বিশ্বের সকল বিশ্ববাসীদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অবিলম্বে আমাদের এই গাজায় ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করা হোক এবং আমরা এও প্রতিবাদ জানাচ্ছি জাতিসংঘের মাধ্যমে এই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং সেই সাথে আমাদের বিশ্ব স্বনামধন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, তিনি যেন অচিরেই আমাদের এই গাজাবাসীর উপরে এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ করেন। জি, ধন্যবাদ সুজানা। আপনি যেমনটি জানতে পারলেন, তাদের দাবি কিন্তু হচ্ছে বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে তারা কিন্তু জানিয়েছেন যে এই নৃশংস হত্যা এবং হামলা যেন দ্রুত বন্ধ হয়। তারই প্রেক্ষিতে কিন্তু মূলত আজকে এই লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে একটি সংগঠন আছে, সেই সংগঠনের নাম হচ্ছে সেবা তরুণ সংঘ, মানব সেবা তরুণ সংঘ। সেই মানব সেবা তরুণ সংঘের পক্ষ থেকে আজকে কিন্তু এই আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন তাদের পক্ষে কিন্তু চলমান থাকবে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং ফিলিস্তিনের উপর এই বর্বরচিত হামলা যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত এই মুসলিমরা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবে। ধন্যবাদ। অবশেষে গরম থেকে স্বস্তির খবর দিল আবহাওয়া বিভাগ। আগামী 13-14 এপ্রিল থেকে বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে 18-19 তারিখ নাগাদ। সাগরে লঘুচাপ থাকায় এবার বৈশাখের আগে থেকেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বৈশাখ মাস শুরু হতে বাকি আর মাত্র 2 দিন। আগে ভাগেই কালবৈশাখী ঝড় আর বৃষ্টি জানান দিচ্ছে গ্রীষ্ম এসে গেছে। গত বুধ ও বৃহস্পতিবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো বৃষ্টি হয়েছে। রাতভর দমকা হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে। দিনাজপুরের হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত চলে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানায় শুক্রবার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। গতকালকে মৃদু তাপপ্রবাহ বহমান ছিল কিছু কিছু জেলায়, সেটা হচ্ছে সিরাজগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম এবং পটুয়াখালী। এটা আজকে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।
আগামী 13-14 এপ্রিল থেকে বজ্রসহ হালকা বৃষ্টি হবে। 18-19 এপ্রিল নাগাদ সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। 11 এবং 12 তারিখে বৃষ্টির অ্যাক্টিভিটি কিছুটা কমে আসতে পারে গতকালকের তুলনায়। এরপরে 13 এবং 14 তারিখ থেকে আবার বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টি। এই সময় বৃষ্টি বলতে তো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হয়ে থাকে, যেহেতু এখন কালবৈশাখীর সিজন। তো এটার অ্যাক্টিভিটিটা আরও বেশি বাড়বে 18 এবং 19 তারিখের দিকে। আগামী 2 দিনে সাগরের লঘুচাপটিও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শাকিলা করিম, RTV, ঢাকা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় শুষ্ক মৌসুমে সেচ সংকট আরও প্রকট হয়ে উঠছে রাজশাহীর সরমংলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচলে। এতে বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ব্যাহত হচ্ছে বোরো আবাদ। সংকট কাটাতে 8-10 কিলোমিটার দূর থেকে নদীর পানি এনে বোরো চাষের জমিতে সেচের ব্যবস্থা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। রাজশাহী থেকে আমির ফয়সালের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। একদিকে তাপমাত্রা বেশি, অন্যদিকে বৃষ্টি হচ্ছে না, ফলে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের 8টি উপজেলায় ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিয়েছে। তার মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমঙ্গলা ও চাঁপাইনবাবগঞ্জের নাচলে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষকরা বোরো চাষের জন্য পানি পাচ্ছিলেন না। এ অবস্থায় কোনো কোনো এলাকায় বোরো ধান চাষের আশা ছেড়ে দিয়েছিলেন বোরো চাষিরা। এই পরিস্থিতি মোকাবেলায় তাদের পানির ব্যবস্থা করে দিয়েছে BMDA। গোদাগাড়ীতে পদ্মা নদী থেকে সরমঙ্গলা ও নাচলের চন্দনা মোজা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে গোমস্তাপুর উপজেলার মহানন্দা নদী থেকে মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে পানি এনে খালে ফেলেন। এরপর সৌরবিদ্যুতের পাম্পের মাধ্যমে সেচের ব্যবস্থা করা হয় জমিতে। ওয়াটার লেভেল দূরে যাওয়ার কারণে এটা এখন সরকার নদী থেকে ব্যবস্থা করেছে পানির। নদী থেকে পানিটা আসছে, পানিটা আসার পর এখন কৃষক আমরা এখন উপকারী। আমাদের এলাকাতে হচ্ছে 29, জিরা, মন্তাজ, এই ধান তিনটাই হচ্ছে এখন ভালো। আর 29 ধানটা ফলছে ভালো। এই মহানন্দা নদী থেকে আসছে আপনার পার হাউস, এই খাড়ি থেকে আপনার পানি উঠাচ্ছে আপনার সোলার দিয়ে। সোলারে পানিটা দেওয়ার কারণে খরচ কম হচ্ছে। আশেপাশে নদীর ভূপরিস্থ পানি মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে এনে যে এলাকাগুলোতে পানির স্বল্পতা রয়েছে সেখানে দেয়ায় ফসল ভালো হচ্ছে বলে জানিয়েছেন BMDA-র এই কর্মকর্তা। মহানন্দা থেকে, পদ্মা থেকে, পুনর্ভবা থেকে, মেজর এই 3টা নদী থেকে আমরা সাধ্য মতো সারফেস ওয়াটার নিয়ে এসে ওই গ্রাউন্ড ওয়াটারের যেখানে আমার প্রবলেম আছে, যেখানে আমি কিছু জায়গা আছে কোনো ফসলই করতে পারি না, গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল না, অনেকগুলো ফন্টুন দিয়ে আমরা সারফেস ওয়াটারে পানি নিয়ে আসার চেষ্টা করছি। BMDA-র এই পদ্ধতি প্রায় 96,534 হেক্টর জমির বোরো সেচের পানির অভাব পূরণ করছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV। চিকিৎসার অভাবে ধুঁকছে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ মগবাজারের মোহাম্মদ মার্শাল। শরীরে তাজা গুলি নিয়ে অনিশ্চিত জীবন বয়ে বেড়াচ্ছে সে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার পর বন্ধ আয়ের পথ। অর্থের অভাবের রিকশা চালক বাবার পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন AR বাদল। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে। জুলাই আন্দোলনে প্রতিবাদ প্রতিরোধে অগ্নিগর্ভ হয় রাজধানী সহ সারা দেশ। 20 জুলাই রাজধানীর কাউরান বাজার এলাকায় গুলিবিদ্ধ হয় মোহাম্মদ মার্শাল। ছররা গুলি সহ মোট 12টি গুলি লাগে তার শরীরে। রাবার বুলেট লাগছে আর একটা ইয়ার লাগছে, তারপরে এটা বাইর করছে রডের মতো, এটা বাইর করছে আর এগুলো বাইর করে নেই। ব্যথা করে যে কাম বাড়ি কাম করতে পারি না। লেখাপড়ার পাশাপাশি চাকরি করে সংসারে সাহায্য করত মার্শাল, কিন্তু আহত হওয়ার পর চাকরি চলে যাওয়ায় আর্থিক সংকটে পড়ে পরিবার। রিকশা চালক বাবার পক্ষে মার্শালের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এখন চিকিৎসা চলে না। আমার ছেলের লেখাপড়া সরকারি চাকরি বাকরি যা এটা লাগে আমি ডক্টর ইউনুসের কাছে আমি আনামত করলাম। গুলি খেয়ে তা হতো সরকারের কাছে তো সহযোগিতা পাইলাম না। এই জন্য এতবার ছবি টবি তুললা নিল, হ্যাঁ কোনো সহযোগিতা পাইলাম না। অন্ত আমার ছেলে কোনো চিকিৎসা চালাইতে পারি না। গরিব মানুষ বাসা বাড়ি কাজ করিয়া খাই। সুস্থ হয়ে আবারও লেখাপড়ায় ফিরতে চায় মার্শাল, কিন্তু সেটি এখন তার কাছে স্বপ্ন। মাথায় দুটা লাগছে, মাথায় মাঝে মধ্যে ব্যথা করে। আমি অসুস্থ থাকেন কারণে কাম করতে পারিনি, তাই পরে গেছি রে কত মাছ চারকি নাই। তারপরে
আমি টাকা পয়সা চাইছি, কোনো কিছু নাই, তোমার চাকরি নাই, তুমি যাওগা। মার্শালের মতো জুলাই বিপ্লবে আহতরা চিকিৎসার অভাবে ঢুকলে বিবেকের কাছে কি জবাব দেবে সরকার ও সমাজের বিত্তবানরা? আর বাদল, RTV, ঢাকা। সংবাদ শেষ করব বৈশাখী উৎসবের খবর দিয়ে। ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব পালনে প্রস্তুত পাহাড়ি জনগোষ্ঠী। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় 12 থেকে 18 এপ্রিল সপ্তাহব্যাপী উদযাপিত হবে এবারের বৈশাখী উৎসব। উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বান্দরবান থেকে শফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নতুন বছরকে বরণ করতে আনন্দের বন্যা বইছে পাহাড়ে। ত্রিপুরাদের বৈশুখ, মারমাদের সাংরাই ও চাকমাদের বিজু একত্রে নতুন বছরকে বরণ করার পাহাড়িদের এই উৎসবকে বলা হয় বৈশাখী উৎসব। উৎসাহ উদ্দীপনা নিয়ে এই উৎসব পালনে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে পাহাড়িরা। এরই মধ্যে বৈশাখী উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বান্দরবনে। এবছর 12 থেকে 18 এপ্রিল উদযাপিত হবে এই উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। আমাদের সামনের সময় পানি খেলা হয়, আর সন্ধ্যাবেলা নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলা হয়। খুব ধুমধামভাবে সেটি পালন করতে পারবো। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা বুম পড়ে গেছে বেশি। জাতিগত জিনিসপত্র কিছু আছে রিপ্রেজেন্টেটিভ, ওগুলো আমরা সবার সামনে উপস্থাপনা করার জন্য এবারে রেডিতে চেষ্টায় আছি। এরই মধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখে র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ যাতে উৎসবটি নিরাপদে নির্বিঘ্নে পালন করতে পারে এই বিষয়ে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের প্রতিদিনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং আমাদের 3 স্তরের নিরাপত্তা থাকবে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি ডিটি তারা করবে। পুরনো বছরের দুঃখ, কষ্ট, গ্লানি বিদায় দেবার মধ্য দিয়ে শুরু হবে নতুন এক সম্ভাবনার বছর। বৈশাখী উৎসবে এমনটাই প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। আব্দুল হামিদ, RTV। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।